সংঘর্ষ ও প্রাণহানিতে সব জায়গায় আতঙ্ক বিরাজ করছে। সব মিলিয়ে যেন এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনমনে এ নিয়ে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বলতে শোনা যাচ্ছে, কারা এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়ছে। অতীত ফ্যাসিবাদী শক্তি কি অরাজকতার সৃষ্টি করে আবার দেশের ঘাড়ে চেপে বসার ষড়যন্ত্র করছে? অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না শেখ হাসিনাও তার দোসররা, বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এই অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের 17তম অধিবেশনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম। একটা সাম্প্রদায়িক একটা টেনশন তৈরি হবার জায়গা তৈরি হয়েছে কিনা। ইসকন এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় সিঙ্গাপুরের মতো একটি শান্তিপূর্ণ দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত তারা সেখানে নিষিদ্ধ। আজকে প্রত্যেকেরই জেনে রাখা দরকার, ভারত নয়, 1966 সালের 13 জুলাই ইসকনের জন্ম হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ইসকনের শত্রুতা ছিল অনেক আগে থেকে। 2009 সালে ঠাকুরগাঁয়ে দুর্গা মন্দিরে ইসকন সমর্থকদের হামলায় প্রাণ যায় ফুলবাবু নামের এক সনাতনী হিন্দুর। বাস্তবে ইসকন হিন্দুদের কোনো সংগঠনই নয়, এটি মূলত ইহুদিদের একটি এজেন্ডা। এটা আমার মুখের কথা নয়, আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা। বাংলাদেশের এই বইটাতে উঠে এসেছে ভয়ানক তথ্য। বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করে। এটা মূলত ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং কিছুটা বাড়ছে বলেই মনে হয়। ভারত এটাই চেয়েছিল এবং বাংলাদেশ সরকারও আগে শেখ হাসিনা সরকারের মতো আচরণ করছে না, সে কারণেই টানাপোড়েন বাড়ছে। ইন্ডিয়াকে আমরা কিভাবে শিক্ষা দিতে পারি? দেখেন, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে আমরা ইন্ডিয়াকে শিক্ষা দিতে পারবো না, কারণ ইন্ডিয়ার সাথে যুদ্ধে জয়লাভ করার মতো কোনো অস্ত্র বা সামরিক শক্তিও আমাদের নেই। সেটা তো 15.5 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন হুট করে চাইলে আমরা সামরিক শক্তি দিয়ে, আমাদের অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করে ইন্ডিয়ার সাথে টিকে থাকতে পারবো না। তো ইন্ডিয়াকে আমরা একটা বইতে শিক্ষা দিতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের 17তম অধিবেশনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম। অধিবেশনে বলেন, দেশের সব নাগরিক নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। বাংলাদেশের সব জাতি ধর্মের অধিকার সমুন্নত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সময় সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি কুচক্রী মহল ভুয়া, মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের অপপ্রচারের প্রকৃত সত্য উন্মোচিত হয়েছে উল্লেখ করে বিশ্বকে মিথ্যাচারে কান না দিয়ে প্রকৃত সত্য খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। Some vested groups are spreading misinformation and disinformation regarding alleged attacks on Hindu minorities in Bangladesh. The world profusely welcomed Dr. Yunus, the chief of the interim government, and his advisors for upholding the human rights of all citizens in Bangladesh. We, the Hindu, Muslim, Buddhist, and Christian, have been living in same social and cultural fabrics for hundreds of years, and we will continue to do so. People from all faiths, including Hindus, equally participated in the historic July mass uprising, and some of them sacrificed their lives. Finally, we reiterate our commitment to maintain religious and ethnic harmony at any cost. ইন্ডিয়াকে আমরা কিভাবে শিক্ষা দিতে পারি? দেখেন, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে আমরা ইন্ডিয়াকে শিক্ষা দিতে পারবো না, কারণ ইন্ডিয়ার সাথে যুদ্ধে জয়লাভ করার মতো কোনো অস্ত্র বা সামরিক শক্তিও আমাদের নেই। সেটা তো 15.5 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন হুট করে চাইলে আমরা সামরিক শক্তি দিয়ে, আমাদের অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করে ইন্ডিয়ার সাথে টিকে থাকতে পারবো না। তো ইন্ডিয়াকে আমরা একটা বইতে শিক্ষা দিতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়া যতগুলা ইস্যু নিয়ে নাক গলাইছে সবগুলাতেও সংখ্যালঘু।
ইন্ডিয়া বাংলাদেশে একটা ইস্যু নিয়েই আসতে পারবে, সেটা হচ্ছে সংখ্যালঘু ইস্যু। এছাড়া কোনো ইস্যু কিন্তু ইন্ডিয়ার সামনে নাই। একটা কার্ডই আছে, সে সংখ্যালঘু কার্ড। আপনারা সিকিমের পড়বেন ইতিহাস, যে সিকিম কিভাবে ইন্ডিয়ার হইলো। ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন যে সিকিম কিভাবে ইন্ডিয়ার হইলো। এই সংখ্যালঘু ইস্যু দিয়েই কিন্তু সিকিম দখল করছিল ইন্ডিয়া। খোঁজ নিয়ে দেখবেন, ইতিহাস পড়বেন। যাই হোক, তো বাংলাদেশের যে ব্যাপারটা, বাংলাদেশে এই সংখ্যালঘু ইস্যুর উপর ভর করে কিন্তু ইন্ডিয়া বারবার ফিরে আসে। আপনারা এটা ভালো করেই জানেন। আপনারা জানেন যে স্বৈরাচারিণী শেখ হাসিনা যে বর্বর নির্যাতন 15.5 বছরে চালাইছে, তারপরেও ইন্ডিয়া কেন একতরফা সাপোর্ট করে গেছে। কারণ ইন্ডিয়া চাইছিল তাদের গৃহপালিত একজনকে বসাবে, যা বলবে তাই শুনবে, এটার জন্য। তো সেটাই করছে 15.5 বছরে। এবং ওদের তো প্ল্যান ছিল যে আমরা সিকিমে তো বাংলাদেশ দখল দিবই, সেটা 41 সাল পর্যন্ত রাখতে পারলে বিরোধী দল বলে কিছু থাকবে না, 47 সালে আমাদের এমনি দিয়ে দেবে, বিভিন্ন মেকানিজম করে নিয়ে নেবে। এই প্ল্যানটা ছিল। কিন্তু ওদের তো হঠাৎ করে একটা মাথার উপর মনে করেন আকাশ ভেঙে পড়ছে। এখন ইন্ডিয়া তো পাগল হবে, এটা স্বাভাবিক। এখন ইন্ডিয়া এই সংখ্যালঘু ইস্যুকে ভর করে বাংলাদেশে আসে। এই সুযোগটা কে করে দেয়? বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, ইসকন, এরা এই সুযোগটা করে দিচ্ছে ইন্ডিয়াকে। সবটা সময় বাংলাদেশে সংখ্যালঘুরা আন্দোলন করে, বিশেষ করে 5 তারিখের পরে বাংলাদেশে, আমি জানি না আমার এলাকায় কোনো মন্দিরে হামলা হয় নাই, কোনো হিন্দু বাড়িতে হামলা হয়নি। যতগুলা ম্যাসাকার ঘটনা ঘটাইছে 5 তারিখের পরে, সবগুলাই কিন্তু ইন্ডিয়ার পরিকল্পিতভাবে ঘটাইছে এবং আওয়ামী লীগ ঘটাইছে। যদি বিরোধী দল জামাত বিএনপি ঘটাবে, তাহলে মন্দির কেউ পাহারা দিবে না। এখন আমার টপিক এটা না যে আমরা কিভাবে শিক্ষা দিতে পারি, যেহেতু বারবার করে এই সংখ্যালঘু ইস্যু নিয়ে সামনে আসে। সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াকে শিক্ষা দিলে, যদি আপনি ডিরেক্ট ইন্ডিয়ার পণ্য বয়কট করেন, সেক্ষেত্রে ইন্ডিয়ার শিক্ষা হবে না। কিন্তু শিক্ষা আপনার দেশের থেকে দিতে হবে। সেটা কিভাবে? সংখ্যালঘু যারা বলতেছে নিজেদের সংখ্যালঘু দাবি করে, আমরা কিন্তু সংখ্যালঘু হিসাবে মনে করি না। যারা হিন্দু ধর্মে যারা ব্যবসা করে, বিশেষ করে ওরাই তো বেশি চুলকাচুলকি করতেছে। দেখা গেলো 50 জনের ভিতর, 100 জনের ভিতর 50 জন ইসকনের পক্ষে কথা বলতেছে ওপেনে, আর গোপনে কিন্তু সবাই ইসকনকে সাপোর্ট করতেছে, ইন্ডিয়াকে সাপোর্ট করে। কারণ ইন্ডিয়া ছাড়া তারা কিছু বোঝে না। তো আমরা কি করতে পারি? ইন্ডিয়ান পণ্য বয়কট না করে এদের ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করি, তাহলে ওরা শিক্ষা পাবে। শিক্ষা পেয়ে পরবর্তীতে দেখা গেলো ইন্ডিয়া যদি সংখ্যালঘু ইস্যুটা সামনে আনে, তাহলে কি করবে? দেখবেন যে অর্ধেক গেছে ইসকনের পক্ষে, অর্ধেক বাংলাদেশের পক্ষে স্লোগান দিবে, আন্দোলন করবে যে না, আমরা বাংলাদেশে ভালো আছি। কারণ তাদেরকে একটা শিক্ষাটা ধাক্কা দেওয়ার প্রয়োজন আছে। কারণ তারা এই দেশে খায়, এই দেশে ঘুমায়, ইন্ডিয়ার গুণগান গায়। ব্যবসা প্রতিষ্ঠান বয়কট বলতে কি বোঝায়? আপনার বাজারে ধরেন 10টা দোকান আছে, 5টা হিন্দুদের, 5টা মুসলমানের। 5টা হিন্দুদের দোকান থেকে কিছু কিনবেন না, মুসলমানের দোকান থেকে কিনবেন, অটোমেটিক শিক্ষা পেয়ে যাবে। ইসকন এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় সিঙ্গাপুরের মতো একটি শান্তিপূর্ণ দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত তারা সেখানে নিষিদ্ধ। আজকে প্রত্যেকেরই জেনে রাখা দরকার, ভারত নয়, 1966 সালের 13 জুলাই ইসকনের জন্ম হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ইসকনের শত্রুতা ছিল অনেক আগে থেকে। 2009 সালে ঠাকুরগাঁয়ে দুর্গা মন্দিরে ইসকন সমর্থকদের হামলায় প্রাণ যায় ফুলবাবু নামের এক সনাতনী হিন্দুর। বাস্তবে ইসকন হিন্দুদের কোনো সংগঠনই নয়, এটি মূলত ইহুদিদের একটি এজেন্ডা। এটা আমার মুখের কথা নয়, আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা। বাংলাদেশের এই বইটাতে উঠে এসেছে ভয়ানক তথ্য। বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করে। এটা মূলত ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানের সমাবেশে কিভাবে আরএসএস এর গেরুয়া পতাকা ছেয়ে গিয়েছিল সে দৃশ্য বাংলাদেশের প্রত্যেকে দেখেছেন। বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তার উপরে উড়ানো হয় গেরুয়া পতাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী নিজেই স্বীকার করে নিয়েছেন, ইসকন এবং হিন্দু ধর্ম দুটো একেবারে ভিন্ন জিনিস। ভালো করে খেয়াল করে শুনুন তার বক্তব্য। এটা কি ইসকনের সমাবেশ? এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ। ইসকন আর সনাতন ধর্ম যে একেবারেই ভিন্ন দুটো জিনিস, সেটা বুঝতে বাকি থাকার কথা নয় কারোরই। তাহলে ইসকন আসলে কি? মূলত ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল ইহুদিদের ছত্রছায়ায়। ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক করার মতো বিষয়, এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনাই করেননি। তিনি শিক্ষা নিয়েছেন খ্রিস্টানদের গির্জায়। পেশায় ছিলেন একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপলো, সত্যিই চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ যখন নতুন ধারার হিন্দু সংগঠন চালু করেন, তখন মূল ধারার সনাতন হিন্দুরাই তার বিপক্ষে দাঁড়িয়েছিল।
গড়ে তুলেছিল প্রতিরোধ। কিন্তু ওই সময় ঢাল হয়ে তার পাশে কারা দাঁড়িয়েছিল জানেন? জে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি সিন ও টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। এখানে নিশ্চয় বুঝতে আর বাকি থাকার কথা নয়, বর্তমানে ইসকনের মূল কাজই হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ ছড়ানো। তারা মূলত ভারতের উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদকে প্রমোট করে। তবে ইসকন কখনোই সকল হিন্দুদের প্রতিনিধি হতে পারে না। এর পেছনে আমি একটা যুক্তি দেখাবো। ইসকনের সকল সদস্যই বৈষ্ণব, প্রত্যেকেই নিরামিষভোজী, মাছ মাংস ডিম তারা ছুঁয়েও দেখে না। অথচ বাঙালি হিন্দুদের কালী পুজোতে এখনো পাঠা বলি দেয়া হয়, আর মাছ মাংস তো হিন্দুদের একেবারে আদি খাবার। তাহলে কিভাবে ইসকন সকল হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ হয়? ইসকন সব সময় সনাতনী হিন্দুদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অনেক জায়গাতেই দুর্গা মন্দিরের জমি দখল করে ইসকন মন্দির বানানো হয়েছে। 11 অক্টোবর 2021 ইনকিলাব পত্রিকার হেডলাইন, ইসকন সনাতন দ্বন্দ্ব চরমে, ঠাকুরগাঁয়ে মন্দিরে 144 ধারা জারি। ঘটনার প্রেক্ষাপট শুনলে আপনি আটকে উঠবেন। ঠাকুরগাঁয়ে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী খুন হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে দেয়। আগে ইসকনের স্লোগান ছিল হরে কৃষ্ণ, অথচ এখন তারা বিজেপি আরএসএস এর উগ্রবাদী স্লোগান জয় শ্রীরামকে প্রমোট করছে। আর এই জয় শ্রীরাম স্লোগানের মাধ্যমে নরেন্দ্র মোদী তার উগ্র হিন্দুত্ববাদ ছড়ায়। এই স্লোগান দিয়ে ভারতে অসংখ্য মুসলিমকে নির্যাতন এবং হত্যা করা হয়েছে, এবং এই ট্যাকটিসেই হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে 2026-এর নির্বাচনে জয়ী হয়ে আবারও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে চায়। মোদীর মূল ম্যান্ডেট নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে প্রমাণ করা, আর সকল হিন্দুদের ভোট পেয়ে আবারও ক্ষমতার মসনদ দখল করা। বাংলাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে নরেন্দ্র মোদীর ততই লাভ। ভারতীয় মিডিয়া রস মাখিয়ে তিলকে তাল বানায়, আর মোদী নিজেকে উপস্থাপন করে হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে। ভারতের যদি সত্যি বাংলাদেশের হিন্দুদের প্রতি ভালোবাসা থাকতো, তবে 14 বছরের স্বর্ণা দাসকে মৌলভীবাজার বর্ডারে বিএসএফ নির্মমভাবে হত্যা করতো না। আবু রুশদের বাংলাদেশের র এই বইয়ের 170 নম্বর পেজে উঠে এসেছে আরও একটি ভয়ানক তথ্য। ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে সংখ্যালঘুদের বিভিন্ন নামের সংগঠন বঙ্গভূমি আন্দোলনের সাথে জড়িত। এসব সংগঠনের সাথে ভারতের বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, বজরঙ্গ সহ অনেক নানা চরম সাম্প্রদায়িক সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একবার এক এক ট্যাকটিসে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় ভারত। সরাসরি ভারত কখনোই আক্রমণ করবে না। ভারত যদি আক্রমণ করে তবে বাংলাদেশের সেনাবাহিনীও চুপ করে বসে থাকবে না। এক পর্যায়ে হয়তো বাংলাদেশের সৈন্যরা হেরেও যাবে, তবে ইন্ডিয়ার ক্ষয়ক্ষতি একেবারে কম হবে না। এমনিতেই বছরের পর বছর ধরে পাকিস্তানের সাথে সংঘর্ষ লেগে আছে ভারতের। এদিকে চীনের সঙ্গে সীমান্তে মাঝে মধ্যেই গোলাগুলি বাঁধে। অভ্যন্তরে আবার রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, একদিকে 7 সিস্টার, অন্যদিকে কাশ্মীর। এই কাশ্মীর 7 সিস্টার, পাকিস্তান আর চীন সামলাতে ভারতীয় সৈন্যদের সারা বছর ব্যস্ত থাকতে হয়। সেখানে নতুন করে কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যাওয়ার চিন্তাও করবে না ভারত।